আজ আমরা এই সন্ধ্যায় কবিতার ভুবনে আমাদের সঙ্গে পেয়েছি এই সময়ের বর্তমান সময়ে লেখালেখি করছেন তেমন একজন কবি বন্ধুকে, কিষাণু বিশ্বাস। নমস্কার। নমস্কার। প্রথমেই তোমার কাছে জানতে চাইব আমাদের এই অনুষ্ঠানে এসে কেমন লাগছে। ভাষায় প্রকাশ করা সত্যিই খুব কঠিন। আমাকে নিয়ে 1 ঘন্টা কাটানো হবে, তো এটা খুবই ভিতর থেকে একটা অন্যরকম অনুভূতি তৈরি হচ্ছে, যা ভাষায় সত্যি বলা সম্ভব হয়ে উঠছে না। বেশ ভিতর থেকে বেশ একটা অন্যরকম অনুভূতি তৈরি হচ্ছে। এবং ধন্যবাদ আপনাকে অবশ্যই, সকল শ্রোতা বন্ধু যারা রয়েছেন, দর্শক যারা রয়েছেন, প্রত্যেককে আজকের দিনের জন্য শুভকামনা জানাই। নমস্কার। একজন কবির একটা মঞ্চে গিয়ে 1টা বা 2টো কবিতা পড়ার পর খিদে মেটে না। কবিরা তো নিজের মনের ভাব অন্য মানুষের কাছে পৌঁছে দিতে চান, তার জন্যই তিনি লেখেন। আমরা চেয়েছিলাম একজন কবিকে সামগ্রিকভাবে ধরতে, এবং তাকে যদি বেশ কিছু সময় দেওয়া যায়, কিছু মনের কথা বলতে দেওয়া যায়, অনেকগুলি কবিতা পড়ার সুযোগ দেওয়া যায়, তিনি যেমন আনন্দিত হন, একইভাবে একজন কবিকে আমরা সামগ্রিকভাবে জানতে পারি। সেই উদ্দেশ্য নিয়েই আমাদের এই অনুষ্ঠানকে আজ 1 ঘন্টা আমরা তোমার সঙ্গে তোমার কথায়, কবিতায়, কাব্য যাপন করব। সেই দিক থেকে আমরা কবিতায় চলে যাই। একটা কবিতা শুনে নিন, তারপরে আমরা অন্য প্রশ্নে যাব। একটা কবিতা আমি পড়ে শোনাচ্ছি। খুব বেশি দিন আগের লেখা নয়, 2-2.5 মাস মতন আগের একটা লেখা। হঠাৎ মনে হলো যে আমরা অনেক ক্ষেত্রেই কোনো একটা কাজ, যদি কাজটাতে সফল না হই, তাহলে হতাশ হয়ে বিভিন্ন চিন্তা করতে থাকি, বিভিন্ন রকম উপলব্ধি আসে, সেগুলোকে ব্যক্ত করতে থাকি। তো সেই সময় আমরা একটা শব্দ খুব ব্যবহার করে থাকি, হয়তো এটা হলে ওটা হতো, হয়তো এটা করলে মনে হয় সেটা হতো না। তো এইরকমই হয়তো শব্দটা আমাদের সঙ্গে জড়িয়ে গিয়েছে। মূলত এই শব্দটা তখন বেশি বার হয় যখন আমরা কোনো কাজে অসফল হই, তখনই। একদম একদম। তো সেটা নিয়ে লেখা আমি একটু পড়ে শোনাই। পতনের কারণটা জানা থাকলে অবুঝের মতো কালের ভেলা গা ভাসিয়ে দিতাম কি? আদৌ কি দিতাম? হয়তো দিতাম। সাফল্যের চাবিকাঠি সামনেই পড়ে আছে, এটা জানা থাকার পরও উদাসীন হয়ে বসে থাকতাম কি? সত্যিই কি উদাসীন থাকতাম? হয়তো থাকতাম। অবুঝ মন মানে না বাধা, বোঝে না হিসাব নিকাশ, শুধু বুঝেই চলে, আর না বোঝার ভান করে চলে। বুঝলেই বা কি হতো? সব বুঝেও হয়তো চুপ করে থাকতাম। সত্যিই হয়তো চুপ করে থাকতাম। এছাড়া আর উপায় কি? লড়াই ঝগড়া অশান্তি করে সব কিছু কি ঠিক করে দিতে পারতাম? আদৌ কি ঠিক করে দিতে পারতাম? হয়তো পারতাম। এই হয়তো এর মধ্যে আটকা পড়ে এলোমেলো হয়ে যায় সব কিছু, ছারখার হয়ে যায় স্বপ্ন, ছারখার হয় আত্মবিশ্বাস। না পাওয়ার যন্ত্রণা, পরাজয়ের গ্লানি, পিছিয়ে পড়ার হাতছানি, বিশ্বাস অবিশ্বাসের দড়ি টানাটানি, সব কিছুই আটকে যায়, সব কিছুই থমকে যায়। একটি মাত্র শব্দ, হয়তো। সত্যি এই হয়তো আমাদের জীবনকে প্রতি পদে ব্যাহত করে। আমরা হয়তোকে ছেড়ে যদি সেই আশাবাদী দিক নিয়ে এগিয়ে যাই, তাহলে অনেক ক্ষেত্রেই আমরা সফল হতে পারি বলে মনে হয়। আমাদের দেশে বা অন্য দেশে অনেক ভাষার কবিতা দিন দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুর তার ভানুসিংহ ঠাকুরের পদাবলিতে যখন সেই ব্রজবুলি ভাষার আঙ্গিকে লিখেছিলেন, সেই সব ভাষা এখন আর নেই। এই ভাষা বিলুপ্তি এবং সব কিছুকে বাঁচিয়ে রাখার তাগিদেই বোধহয় আমাদের এই কবিতা দিবস। আজ এই কবিতা দিবসের
বিশেষ লগ্নে এসে কবিতা লেখা এবং কবিতা চর্চা করা সত্যিই একটা ভালো লাগার জায়গা। আমরা কবির কাছে যাব, জানতে চাইব, নানান মানুষ নানান পেশায় যুক্ত থাকেন, নানান ভালো লাগা থাকে, এই কবিতার প্রতি ভালো লাগা কেন? কেন কবিতাকেই ভালোবাসায় হিসাবে বেছে নিয়েছো তুমি? খুব জরুরি, মূল্যবান, কিন্তু সত্যি সত্যি বলতে এর উত্তর অনেকেরই অজানা। তো ভালো লাগার কিছু জিনিস, যে জিনিসগুলো হয়তো রন্ধ্রে রন্ধ্রে মিশে থাকে, নিঃশ্বাস প্রশ্বাসে জড়িয়ে যায়, এরকমই কিছু ব্যাপার আমার সঙ্গেও হয়েছে। আমার যেটা মনে হয়, একটা গল্প যেখানটাতে দীর্ঘক্ষণ ধরে একটা ঘটনাকে বর্ণনা করতে হয় এবং পাঠক অনেক ক্ষেত্রেই হয়তো একটু অধৈর্য হয়ে পড়েন, অথবা তাকে অন্য সব কাজ ভুলে ওই একটা গল্পের কাহিনীটাকে বুঝতে দীর্ঘক্ষণ ব্যয় করতে হয়। কবিতা খুব অল্প জায়গাতে, খুব অল্প সময়ে আপনাকে সবটা বুঝিয়ে দেবে। আর এখানে মনে হয় কবিতার সার্থকতা। একটা ছোট্ট 8 লাইন 10 লাইনের একটা কবিতার মধ্যে দিয়েই কিন্তু হয়তো 8 পাতা 10 পাতার গল্পকে ছোট্ট করে সারাংশ আকারে তুলে আনা যায়। তো ভালো লাগার অন্যতম একটা কারণ এটাও, কারণ খুব অল্প কথায় অনেক কিছু বলে দেওয়ার ভাষা খুঁজে পাওয়া যায়, বলে দেওয়ার একটা জায়গা খুঁজে পাওয়া যায়। তো সেই জন্যই কবিতার প্রতি ভালোবাসাটা। একদম। আসলে রবীন্দ্রনাথ ঠাকুর বারবার বলেছেন যে গল্পে যেটা বলিতে পারিনে কবিতায় বলিতেও বাধে, সঙ্গীতে তা সহজেই প্রকাশ পায়। সঙ্গীত যেন আরো ছোট, অল্প কথার মধ্যে দিয়ে বেশি বলা কবিতা সেরকমই একটা মাধ্যম। আর কবিতা সবচেয়ে বড় কথা, কোনো বিষয়কে ছোট করে বলছি না, বিষয়টা এরকমই যে একটা গল্প বা উপন্যাস পড়লে সেই পুরো বিষয়টাই যেন বুঝিয়ে দেওয়া হয়, কিন্তু কবিতা সবকিছু বোঝায় না, কিছুটা ভাবায়। আর এই ভাবনা থেকেই বোধহয় প্রত্যেক মানুষের মনে নতুন কবিতার অঙ্কুর সৃষ্টি হয়। এটাও কিন্তু একটা ভালো জায়গা কবিতার দিক। কিভাবে এই কবিতা লেখা শুরু হলো? কবিতার এই যে ভালো লাগা, এবং ভালো লাগা তো আমরা জানি প্রত্যেক বাঙালি কখনো কখনো কবিতা লেখেন। সেই নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লাইনের মতো বলা যেতে পারে যে কবিতা ছাড়া তো আমরা জীবন যাপন করতেই পারি না। তাই কবিতা সবাই লিখেছেন, কেউ অবচেতনে, কেউ চেতনে, কেউ ডায়েরির পৃষ্ঠায় লুকিয়ে রেখেছেন। কিন্তু এই কবিতা লেখা শুরু হলো কিভাবে? লেখা শুরু বলতে কখনো কখনো বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দিতে দিতেই হয়তো কেউ কোনো একটা শব্দ ব্যবহার করলো, তো তার সঙ্গে ওই শব্দটার সঙ্গে মিল খুঁজে আরেকটা শব্দ খুঁজে তারপরেই একটা লাইন জুড়ে দিয়ে ওটাকে বন্ধু বান্ধবদের মধ্যেই ওটাকে আরেকটু দীর্ঘায়িত করার ছেলে মানুষই বা ধৃষ্টতা যাই বলি, সেটা একটা সময় হয়েছে। তো সেগুলোকে লিপিবদ্ধ করা, খাতায় লিখে রাখা, এটা খুব একটা হয়ে ওঠেনি। তবুও দু একটা লেখা এমন ছিল যেগুলো হয়তো কখনো এই খাতায় কখনো ও খাতায়। আমি একজন বিজ্ঞানের ছাত্র, তো সাহিত্যের প্রতি হয়তো আমার অনুরাগ বলি, আকর্ষণ বলি একটু কমই থাকার কথা, কিন্তু তা নয়। অনেক ক্ষেত্রেই এমনটা হয়। আমি কম থাকার কথা বলিনি, ভুল বললাম হয়তো বা, অধিকাংশ ক্ষেত্রে সেটাই দেখা যায়। তো যে কোনো একটা দিকটাতে হয়তো একটু বেশি মনোযোগ থাকে, ভালো লাগা ভালোবাসা দুটোই থাকে। তো কবিতার দিকটাতে ভালো লাগাটা অবশ্যই ছিল। আর পরবর্তীতে কিছু গুণী মানুষজন, অবশ্যই যে গুণী মানুষজনদের কথা বলছি তাদের মধ্যে একজন আমার পাশেই বসে রয়েছেন, এরকম কিছু গুণী মানুষজনদের সান্নিধ্যে সেই ভালো লাগাটা ভালোবাসায় পরিণত হয়েছে এবং লেখালেখি শুরু হয়েছে। 2005 আমার একটা পুরনো খাতা, 4-5 বছরের পুরনো একটা খাতা, সেই খাতাটা নিয়ে ঘাটাঘাটি করতে করতে আমার একটা দিদি, রিয়া লস্কর, সোদপুর বাড়ি, আমার সেজ পিসির মেয়ে, তো ওই দিদি আমাকে বললো, তুই লেখালেখিগুলো এখানে এইভাবে লিখে দিয়েছিস কেন, কোনো ভালো জায়গায় লিখিস? তো আমি বললাম, না সেভাবে লেখা হয়ে ওঠে না। ভালো লিখছিস তো, যাই হোক অন্তত লিখছিস তো, তো সেগুলোকে একটা জায়গাতে লিখতে পারিস। তো আমি খেলার ছড়ে লিখবো লিখবো, ঠিক আছে। তো পরবর্তীতে ওদের বাড়ি থেকে যখন আমি আসি, ও আমাকে একটা ডায়েরি গিফট করে এবং সেইটাতে বলে, তুই এবার থেকে যা লিখবি এবং পুরনো যদি কিছু পেয়ে যাস তো এর মধ্যে লিখবি। তো পরবর্তীতে আমি তার মধ্যে লেখাটা শুরু করি আর কি।
তো তারপর থেকেই টুকটাক মাঝে মধ্যে কিছু ঘুরলে, মাথার মধ্যে ঘুরলে, কিছু মনে হলে একটা একটা করে লিখতে থেকেছি। এবং কিছু কিছু পূজা বার্ষিকী এটা ওটা পত্রিকা যখন চোখের সামনে এসছে, বা তারা প্রকাশক সংস্থা বলি বা সম্পাদক বলি পরিচিতদের মধ্যে থাকলে তারা বলেছে কিছু লেখা দিস, তো সেটা দিয়েছি। যখন পাঠক সংখ্যা দু একজন বেড়েছে, কেউ কেউ প্রশংসাও করেছে, তো খিদেটা আরও বেড়েছে। এইভাবে লেখালেখির মধ্যে আস্তে আস্তে চলে আসে আর কি। বাহ, হ্যাঁ, তাহলে সেই দিদিকেই প্রাথমিক অনুপ্রেরণা বলা যেতে পারে। সে এরকম উৎসাহ পেলে সবারই ভালো লাগে কবিতা লিখতে, কারণ কবিতা তো হৃদয়ের কথা বলে। আমরা নিজেকে যে অপরের কাছে প্রকাশ করতে চাই, তার খিদেটা কিন্তু সবারই আছে। প্রকাশের নামই তো সাহিত্য, প্রকাশের নামই কবিতা। আমরা আর একটা কবিতা শুনি এবার। তাহলে মানে এবারে যে কবিতাটা, সেটা ওই ডায়েরিটাতে, আমার দিদির দেওয়া ওই ডায়েরিটাতে প্রথম যেটা লেখা হয়েছিল, তো সেটা একটু বলি। একটু জিনিসটা একটু প্রেক্ষাপটটা বলি। লেখাটা হচ্ছে ইংরেজি শব্দ, যেটা শুরুতেই আমরা শুনলাম দাদার থেকে, যে আমাদের ভাষার উৎকর্ষতা বা ভাষাকে বজায় রাখা, ভাষাকে টিকিয়ে রাখা, এর জন্যই বিভিন্ন রকম প্রয়াস সারা বিশ্ব জুড়েই চলছে। বাংলা ভাষাতে যদি দেখা যায়, বিদেশি শব্দের আগমন তো আগেও ছিল, কিন্তু বর্তমানে বিদেশি শব্দের আগমন মানে সেটা একটি ভাষায় হয়ে দাঁড়িয়ে, সেটা ইংরেজি। বাংলা ভাষা মানেই সেখানে কিছু লিখলে অনেক ক্ষেত্রে ইংরেজি ভাষার প্রচলন চলে আসে। এমনকি আমাদের প্রতিদিনের দৈনন্দিন জীবনেও বেশ কিছুভাবে আমরা ইংরেজি শব্দ বাংলার মধ্যেই মিশিয়ে মিশিয়ে এটাকে পরিবেশন করে থাকি। তো ইংরেজি শব্দ বাংলার মধ্যে এসে কিছু গোলযোগ তৈরি করে ফেলে কখনো কখনো, বিশেষ করে কম্পিউটার পরিভাষায় তো আছেই। কম্পিউটার পরিভাষাতে একটা সময়ে আমি একবার জানতে পারলাম, শক্ত মালামাল আর মসৃণ মালামাল। শক্ত মালামাল মানে হার্ডওয়্যার, আর মসৃণ মালামাল মানে হচ্ছে সফটওয়্যার। তো এটা বেশ আজব টাইপের লাগলো, এবং তারপর থেকে কিছু শব্দ রকম মাথায় ঘুরঘুর ঘুরঘুর করলো, আর সেগুলো নিয়েই লেখা। পাল্টে যাচ্ছে বাংলা। নেট মানে আর জাল নয়, পাল্টে যাচ্ছে বাংলা। মাউস নয়কো ইঁদুর আর উইন্ডো নয়কো জানালা। কিবোর্ডে নেইকো চাবি, বোতাম আছে গাদা গাদা। সবকিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছে। একটু বোঝাবেন দাদা? অনেক কষ্টে ইংরেজি শিখে এখন দেখছি পাল্টে গেছে বাংলা। এটা ছিল প্রথম লেখা, ওই ডায়েরিতে লেখা প্রথম কবিতা। আমরা যেটা শুনলাম, সত্যি কথা বলতে বিদেশি শব্দের প্রবেশ আমাদের বাংলা ভাষায় বহুকাল থেকেই এবং চলছে। সেই আমরা যদি দেখি ফার্সি, ওলন্দাজ, পর্তুগিজ আর নানান দেশীয় শব্দ, এবং ইংরেজি তো ব্যাপকভাবে এসেছে। কখনো ইংরেজি এসেছে সরাসরি, চেয়ার, টেবিল, কলম মানে পেন, টিকিট ইত্যাদি। আবার অনেক সময় কিন্তু আমরা ভাবছি এটা বাংলা শব্দ, কিন্তু না, ইংরেজিকেই অনুবাদের মধ্যে দিয়ে নিয়ে আসা হয়েছে। যেমন আম চেয়ার থেকে আরাম কেদারা, আমরা আরাম কেদারা শোনা মাত্রই ভাবছি এটা বোধহয় আমাদের বাংলা। আসলে আমাদের বাংলা ভাষা মধুর ভাষা, নানান ভাষার প্রবেশ এখানে এসেছে। তাই ইংরেজি আমাদের থাক, কিন্তু বাংলাই থাক আমাদের ভাব প্রকাশের ভাষা, আমাদের প্রাণের ভাষা, আমাদের মাতৃভাষা। আর একটা কবিতায় যাই, আর একটা কবিতা শুনি, তারপর আমরা অন্য কথায় যাব। সময়, আমাদের হাতেও সময় কম, আর আমাদের জীবনের সব থেকে মূল্যবান জিনিস যেটা, সেটা হচ্ছে সময়। আর এই সময়ের সঙ্গে সঙ্গে সময়টাও পাল্টে যায়। বা আমি লাইনটা পড়েছি, ভীষণ ভালো লেগেছে। সময় সময়ে সময়ে বদলে যাচ্ছে। কি সময়? সময় সময়ে সময়ে বদলে যায়, বদলে যায় সময় সময়ে সময়ে। একটা সময় ছিল যখন মনে হতো আমার যা যা পছন্দ সবই ঠিক পেয়ে যাব, ঠিক পেয়ে যাব, পাবই। আজ পাওয়া না পাওয়ার ঝুলি নিয়ে হিসেব করতে আর ইচ্ছা করে না। পাওয়া যে সব হয়ে গেছে এমনটা নয়,
আবার কিছুই যে পাইনি তাও নয়। জীবনে তিনটে বিষয় গুরুতরভাবে জমাট বেঁধে আছে। জীবন তিনটে বিষয়ের মধ্যে আবদ্ধ হয়ে পড়েছে, চাওয়া, পাওয়া আর না পাওয়া। আর এই তিনের মধ্যেই কেটে যাচ্ছে সময়, তাই সময়টাও সময়ে সময়ে বদলে যাচ্ছে। একদম, আমরাও বদলে যাচ্ছি, আমরা প্রতিনিয়ত বদলে যাচ্ছি। হাতের মধ্যে দামি মুঠোফোন, সময় আছে, ব্যালেন্স আছে, তাও কার কথা যে ভাবছে কোনজন, একটা কলের সময় তুমি পাও। সত্যি কথা, আমরা হাতের মধ্যে দামি মুঠোফোন রেখে কত কি করছি। ফোন নাম্বার আছে, সময় আছে, টাকা আছে, তবু আমাদের সেই প্রিয় মানুষগুলোকে একবারও ফোন করছি না। হারিয়ে গেছে খেলার মাঠ, হারিয়ে গেছে টিফিন বাক্স থেকে টিফিন চুরি করে খাওয়া। সত্যি বড় কষ্ট লাগে এখনকার এই ছোট ছোট ছেলে মেয়েদের শৈশব কিভাবে হারিয়ে যাচ্ছে। ভাবি, এরা যখন পরিপূর্ণ হবে, এরা কি সেই জীবনের অনুভূতি কোনোদিনও বুঝতে পারবে? কষ্ট হয়। বদলে গেছে, হ্যাঁ, সব বদলেছে, কবিতাও বদলেছে। তা বদলে যাওয়া, এই বিষয়টাকে তোমার কেমন মনে হয়? কিভাবে বদলে যাচ্ছে, যদি নিজস্ব কিছু অভিমত থাকে? কবিতার তো বদল হয়েছে। একটা আমাদের শৈশবগুলো কেটেছে যে সমস্ত কবিতাগুলো পড়ে, তাতে সব থেকে আকর্ষণীয় বিষয় ছিল, বা যে কারণগুলোর জন্য আমাদের মধ্যে একটু লেখালেখির ইচ্ছা জাগতো, সেটা হচ্ছে একটা লাইনের শেষ শব্দের সঙ্গে পরের লাইনের শেষ শব্দের মিল। এই যে মিল রেখে রেখে ছন্দটাকে মিলিয়ে একটা ভাব প্রকাশটাকে একটা প্রাধান্য দিয়ে পাশাপাশি জুড়ে দেওয়া কিছু শেষ শব্দ, যেগুলোর একটার সঙ্গে আর একটা মিল আছে, এই ধরনের কবিতাগুলোই আমরা আমাদের ছোটবেলাতে অধিকাংশ জায়গাতেই পড়তে থেকেছি। অন্তমিল যাকে বলে, অন্তমিল। তারপর দেখা গেল কি, আমরা যখন লেখা শুরু করে কিছু, সেটা প্যারোডি টাইপেরই হোক বা যা মনে এলো তাই, তাতেও কিন্তু আমরা ওইটাকে বেশি প্রাধান্য দিয়ে এসেছি। পরবর্তীতে যখন নিজেরা লিখতে শুরু করলাম, যেটা পুরোপুরি আমার মতামতই বলছি, অনেক ক্ষেত্রেই আমরা একটু যেন কম্প্রোমাইজ করে ফেলি। অনেক ক্ষেত্রে যে আমি লিখলাম, লেখার পরে একটা শব্দ পেলাম, সেই শব্দের সঙ্গে মিলিয়ে আর একটা শব্দ, মানে অন্তমিল রেখে আমাকে একটা শব্দ ব্যবহার করতেই হবে, এই দিকটাই জোর দিতে গিয়ে যে শব্দ আমার প্রয়োজন ছিল না, সেই শব্দেরও অনুপ্রবেশ হয়ে যাচ্ছে। একদম। এবং তাতে দেখা যাচ্ছে যে আমরা যেন একটা কাঠের পুতুল হয়ে রয়েছি, নিজের মনের কথাটা ঠিক মতন দিতে পারছি না, কারণ আমি অন্তমিল রাখতে পারছি না। এই কারণে মনে হয় মনের কথাটার পুরোপুরি বহিঃপ্রকাশ হওয়া দরকার, যথাযথভাবে হওয়া দরকার, এবং সেইটাকে গুরুত্ব দিলে অন্তমিলটার প্রাধান্যটা আস্তে আস্তে কমতে থেকেছে, এবং আস্তে আস্তে এর বিবর্তনটাই আসতে থেকেছে। এবং পরবর্তী দিনের যে সমস্ত কবিরা ওই কবিতার ওই পুরো দিক পরিবর্তনের কবিতাগুলোকে দেখে নিজেরা উপলব্ধি করতে পারলেন, ওইটার বাইরে বেরিয়ে এইভাবেও নিজের মনটাকে, নিজের ভাব প্রকাশ করা সম্ভব, তখনই এই দিকটাতে একটু ঘুরে যায়। এবং সেই দিক এখন যে ওই রকম লেখা হচ্ছে না এমনটা নয়, আপনার বেশ কিছু লেখার মধ্যে কিন্তু এখনো ওই চিরাচরিত ধারাটা পাই। আমি বেশ কিছু কবিতা আপনার পড়েছি, সেখানটাতে দেখা গিয়েছে যে আপনার কিন্তু অন্তমিলটা রয়ে যায়। এটা একটু হারিয়ে যাওয়া একটা শিল্পের মতো হয়ে দাঁড়িয়েছে, এবং সেটা যে একেবারে সে চর্চা হচ্ছে না এমনটা নয়, তবে অনেকাংশেই কিন্তু এই বদলটা হওয়ার কারণটা আমার মনে হয় অন্তমিল রাখলে মনের ভাবটা কিছু কিছু জায়গাতে সেভাবে প্রকাশ করা সম্ভব হয়ে উঠছে না বলেই এই বিবর্তনটা। একদম। আমরা অনেকের সঙ্গেই আলোচনায় এই প্রসঙ্গটা পেয়েছি। অন্তমিল দিতে গেলে অনেক সময় একটা কিছু লাইন তৈরি হওয়ার পর আর যেন বাকি এগোনো যাচ্ছে না, আটকে যায়। অনেক সময় অন্তমিল দিতে গিয়ে যে কথাটা বলতে চাইছি সত্যি বলা যায় না। আর অন্তমিল দিয়ে লিখতে গেলে এমনও দেখা গেছে যে 5 দিন, 7 দিন, 10 দিন, 15 দিন সেই কবিতাটা আর ধরা গেল না, এরকম হয়।
আর মানুষের এখন সময় বড় কম। মানুষ চায় নিজের মনের ভাবকে অল্প কথায় সবার কাছে পৌঁছে দিতে। তাই তো কবিতার এই বিবর্তন। ঠিক মনে হয় তোমার কথার সঙ্গে আমারও একমত হতেই ইচ্ছে করছে। এবার আর একটা কবিতা শুনি। আচ্ছা, একটা কবিতা রয়েছে যেটা আমি কয়েকদিন আগে মুক্ত বিহঙ্গ সাহিত্য পত্রিকার গ্রন্থ প্রকাশ অনুষ্ঠান, যেখানটাতে আমি আপনার সঙ্গে ছিলাম কিছুক্ষণ, একটু ব্যস্ততার কারণে আপনি একটু আগে বেরিয়ে এসেছিলেন, সে কারণে সেদিন আপনাকে এটা শোনানো হয়নি। সুযোগ পেয়ে গেলাম যখন, সেটা আপনাকে আমি আমি জানিয়ে, মানে আপনাকে শোনানোর আকাঙ্ক্ষা নিয়ে এটা বলা, প্রধানত আপনাকে শোনানোটাই আমার ইচ্ছা, তো সেজন্যই মানে এটা অবশ্যই দর্শক বন্ধুদের জন্য। বাকি যেগুলো বলছি এখনো পর্যন্ত বা আগামীতেও বলতে হবে যেগুলো, সেগুলো তো থাকবেই, তবে এটা শুধুমাত্র আপনার জন্য। ছায়া। একটু প্রেক্ষাপটটা বলি। একদিন বেশ রাত হয়েছে, বাড়ি ফিরছি, তো এমন সময় রাস্তাতে বেশ কয়েকটা কুকুর ছিল। একটা সময় হঠাৎ করে কুকুরটাকে দেখলাম, মনে হলো কুকুরটার গায়ে আমার ছায়া পড়ছে। কিছুটা এগিয়ে গেলাম, তারপর দেখছি যতটা আমি এগোচ্ছি তত ছায়াটা যেন দেখতে পেলাম না, ছায়াটা আমার পিছন দিকে যাচ্ছে। আবার এগোচ্ছি, হঠাৎ করে তাকিয়ে দেখলাম ছায়াটা আমার পায়ের কাছাকাছি। একটু উপর দিকে তাকিয়ে দেখলাম লাইট পোস্টটা আমার ঠিক মাথার উপর। লাইট পোস্টের সঙ্গে আমার দূরত্ব বাড়া কমাকে কেন্দ্র করে আমার ছায়াটা আমার সঙ্গে সঙ্গে যাচ্ছে। আমি খুব কুকুরে ভয় পাই, তবু আমি ছায়াটার দিকে এতটা মনোনিবেশ করে ফেললাম যে কুকুরটার ভয়টা না পেয়ে কুকুরের পাশ দিয়ে রাত্রিরে চলে এলাম। কুকুরটা আমাকে দেখেও না দেখার ভান করে ঘুমিয়ে থাকলো। তো এই পরিস্থিতির সময়টাতে আমার কয়েকটা শব্দ মাথায় এলো। বাড়িতে এসে হাত মুখ ধুয়ে প্রথম আমি যেটুকু মাথাতে এলো কয়েকটা লিখলাম, কিছু খাওয়া টাওয়ার পর আবার বাকিটুকু নিয়ে বসলাম, শেষ করেই ঘুমোতে গেলাম। তো সেটাই ছায়া। জনহীন রাজপথে একাকী পথ চলা, হাঁটি আমরা দুজনে একসাথে। কে কে? আরে কে আবার? আমি আর আমার ছায়া। চারিদিকে ঝলমলে আলো, তবুও আমার ছায়া সে কিন্তু বেশ কালো, ঘন কালো, অন্ধকারাচ্ছন্ন। যখন কেউ থাকে না সাথে, যখন কেউই দেয় না সঙ্গ, তখনও সে আমায় ছুঁয়ে থাকে। সামনে আলোর তীব্রতা যত বেশি, আমার পিছনে তার প্রকাশ তত গভীর। তবে একটা দোষ আছে ওর, আমায় যখন অন্ধকার ঘিরে ধরে তখনই ও পালায়, লুকিয়ে পড়ে। ওই সময় ও যেন আমায় শিক্ষা দেয়, ও যেন তখন আমায় বুঝিয়ে দেয় এই অন্ধকারের সঙ্গে লড়াইটা শুধু তোমার, সফরটা শুধু তোমার একার। এই একান্ত আপন সময়ের লড়াইটাকে বাদ রাখলে ও আমায় সঙ্গ দেয় বিনা প্রতিবাদে, সঙ্গ দেয় নিজ দৈর্ঘ্য পরিবর্তনের মাধ্যমে। নিঃশব্দ বুঝিয়ে যায় অনেক কিছু, রাগে ক্ষোভে অভিমানে ছাড়ে না পিছু। নমস্কার। সত্যি ছায়া আমাদের সঙ্গেই চলে, আমাদেরই প্রতিরূপ। ভালো লাগলো ছায়া নিয়ে কবিতা। এভাবেও খুশি থাকা যায়। একটু প্রেক্ষাপটটা বলি। দুর্গাপুজো, যেমন আজ বিশ্ব কবিতা দিবস, তো অনেক সময় মাথাতে আসতেই পারে একটা দিন কবিতা দিবস করে কি হবে, হয়তো কিছু হবে না। একটু পাশাপাশি যদি দেখি দুর্গাপুজো, তাহলে একটা দিন দুর্গাপুজো করে কি হবে, 3টে দিন 4টে দিন দুর্গাপুজো করে কি হবে। কিন্তু দুর্গাপুজো আসছে, এইটাকে কেন্দ্র করে বেশ কয়েক মাস আগ থেকেই একটা মনের মধ্যে মানে একটা আকাঙ্ক্ষা বলি, উদ্দীপনা বলি, এটা তৈরি হয়ে যায়। আবার পুজোটা কেটে যাওয়ার পরেও বেশ কিছুদিন, পুজোটা চলে গেল বা বিসর্জন হয়ে গেল, আবার কবে আসবে, এই তো ছিল, বেশ ভালোই ছিলাম, এই রেসটা থেকে যায়। দিনটা একদিনের হলেও কিন্তু তার প্রভাবটা কিন্তু অনেক দিনের জন্য রয়ে যায়। তো বিশ্ব কবিতা দিবসটাও সেভাবেই এর রেস দীর্ঘদিন বজায় রেখে দিক, এই আশা রাখি। এভাবেও
খুশি থাকা যায়। দুর্গাপুজো এই প্রসঙ্গে আমি একটু কথা বলি। সত্যি কথা বলতে স্বামী বিবেকানন্দের সেই সব উদাহরণ থেকেই মনে পড়ে। আমার ঘরে ইলেকট্রিসিটি আছে, বাল্ব আছে, বোর্ড আছে, সুইচ আছে। সেই সুইচটাকে একটু টিপে একজন যদি জ্বালিয়ে না দেয় তাহলে আলোটা জ্বলে না। এই দিবসগুলো আমাদের কাছে সেরকম। একদম একদম। আমরা কিন্তু আমাদের রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে, আমাদের মধ্যে কিন্তু সব সময় চেতনাগুলো থাকে, কিন্তু এই বিশেষ দিনগুলো সামনে এসে আমাদেরকে নাড়িয়ে দিয়ে যায়, আমাদেরকে আলো, আমাদের সেই মনের আলোটাকে কিন্তু জ্বালিয়ে দিয়ে যায়। এই দিবসের প্রয়োজন এখানেই। অনেকেই আমরা বলি কি হবে পালন করে, প্রত্যেক দিনই তো দিবস, অবশ্যই প্রত্যেক দিন দিবস। বিশেষ দিনে এই যে বিশেষ মুহূর্তে আমাদেরকে যে নাড়িয়ে দিয়ে যায়, এটা অনেক বড় পাওয়া। তাই দিবসের গুরুত্ব অবশ্যই আছে। যত বেশি এরকম কবিতা দিবস, শিল্প দিবস, ভাষা দিবস পালন হবে, আমাদের বাংলা সাহিত্যের তত বেশি লাভ হবে বলে মনে হয়। অবশ্যই। তো এভাবেই খুশি থাকা যায়। দুর্গাপুজোকে কেন্দ্র করে আমাদের খুব উন্মাদনা চলে আসে, এটা আমাদের রক্তের চতুর্থ কণিকার মতন হয়ে গিয়েছে। আর পুজোটা যখন শেষ হয়ে যায়, সেই দশমীর দিন আমাদের খুব আকাঙ্ক্ষিত একটা জিনিস, আমাদের খুব হৃদয়ের জিনিস, সেই দুর্গা প্রতিমাটা, সেই হৃদয়ের খুব কাছে থাকা, খুব আদরের বলি, সম্মানের বলি, শ্রদ্ধার বলি, ভক্তির বলি, সেই দুর্গার প্রতিমাটাকেই বিসর্জন দিতে যাচ্ছি, সেটা আবার নাচতে নাচতে। তো আমি আমার ভালো লাগা জিনিসের বিসর্জন দিচ্ছি খুব খুশি মনে, নাচতে নাচতে। ওইভাবেই আমরা ওই বিসর্জন দেওয়ার জন্য যে মনের মধ্যে যে দুঃখ বলি বা যে একটা মানে পরিস্থিতি তৈরি হয়, সেটাকে ভুলে থাকার চেষ্টা করি এবং এইভাবেও আমরা খুশি খুঁজে নিই। তো খুশি থাকাটা জরুরি। তো সেটা নিয়েই লেখা আর কি। ঢাকের বাদ্যি আতশবাজি আলোর রসনায়, উৎসব মুখর পরিবেশ, নাচা গানা, খাওয়া দাওয়া, হই হুল্লোড়, নতুন কাপড়, এসবে মেতে ওঠে বাঙালি সারা বছরে একটিবার। কারণ যে একটাই, উমা এসেছে বাপের বাড়ি। বাঙালির উন্মাদনার জন্য এই একটা কারণই যথেষ্ট। সারা বছর চাতক পাখির মতো অপেক্ষা করে থাকা, তারপর অনাবিল আনন্দে ডুবে যাওয়া। অবশেষে দশমী এলে উমা ফেরে আপন ঘরে। হঠাৎ করেই উল্টো স্রোত, আনন্দে মিশে বিষাদের সুর। তারপর আবার অপেক্ষা শুরুর দিন গোনার। তবুও ওই অনিবার্যতাকেই মেনে নিয়ে উমার বিদায় বেলাতেও নেচে ওঠে মন, দোলে কোমর, শুধু একটু ঢাকের তালে। যার জন্য এত আয়োজন, যার জন্য এত প্রতীক্ষা, যাকে ঘিরে এত উন্মাদনা, তার বিসর্জনের দিনেও বাঙালি হাসতে হাসতে, নাচতে নাচতেই খুশি মনে তাকে বিদায় জানায়। যাকে অন্তর থেকে ভালোবাসা যায়, তাকে এভাবেও হয়তো বিদায় জানানো যায়, হয়তো এভাবেও খুশি থাকা যায়, হয়তো এভাবেই খুশি থাকা যায়, হয়তো এভাবেই। এই কবিতার রেশ ধরে আমি একটু বলি, আসলে এই উমার আশা নিয়ে তো আমাদের বাঙালিদের উন্মাদনা, এর সঙ্গে একটা ঐতিহ্য জড়িয়ে আছে। রামপ্রসাদ সেন যেটা শাক্ত পদাবলিতে কমলাকান্ত ভট্টাচার্য রামপ্রসাদ সেন লিখেছেন, তার সূত্র ধরেই আমি কয়েকটা লাইন বলি। দশমীতে মার কপালে রঙিন সিঁদুর দেওয়া, মা মেনকার হৃদয় যেন দুঃখ দিয়ে ছাওয়া। মেয়ে সে তো যাবেই চলে, বিদায় দিয়ে শেষে মা মেনকার মন চলে যায় কোন সে নিরুদ্দেশে। বিজয়াতে প্রণাম পালার আসে শুভক্ষণ, দুঃখ জ্বালায় ভরে আছে মা মেনকার মন। আসবে মেয়ে বছর বছর এই আশা তার বুকে, উমারা থাক স্বামীর ঘরে সারা জীবন সুখে।
সত্যি কথা বলতে মধ্যযুগে বা আরো আগে মানে 1900 সালের সেই সব দশক, মেয়েদের যখন দূরে বিয়ে হয়ে যেত, মেয়েরা কিন্তু বছরে একবারই বাবার বাড়িতে আসতেন। দুর্গাপুজো তাদের কাছে যে মা মেয়ের মিলনের কি অনিবার্য ক্ষেত্র, সেটা বোঝা যায়। দুর্গাপুজো অবশ্যই বাঙালির গৌরবের, বাঙালির ভালোবাসার, বাঙালির প্রাণে। তোমার কাছে আমার একটা খুব ভালো মানে একটা জিনিস জানার, তোমার বাড়িটা আরংঘাটা এবং যুগল কিশোর মন্দিরের পাশে। আমার অত্যন্ত ভালো লাগার একটা জায়গা, সেই খ্রিসমা পাল যুগের ঐতিহ্য নিয়ে যুগল কিশোর দাঁড়িয়ে আছে। সেই যুগল কিশোর নিয়ে তোমার অনেক স্মৃতি, অনেক আনন্দ ঘন মুহূর্ত আছে। সেই কিছু স্মৃতি যদি আমরা জানতে পারি, তাহলে যারা আছেন তারাও সমৃদ্ধশালী হতে পারবেন। বেশ কয়েকজন পূজারী মহারাজ মন্দিরে সেবায়েতের কাজ করেছেন। তাদের অধিকাংশই আমার জন্মের আগেই পরলোক গমন করেছেন, তাদের সান্নিধ্য আমার হয়নি। পরবর্তীতে আমার ছেলেবেলা থেকেই আমরা মহারাজজি বলতেই একজনকেই বুঝতাম, অনিরুদ্ধ দাস মহন্ত। আমাদের কাছে একটা অন্যরকম ব্যক্তিত্ব ছিলেন, প্রত্যেকের শ্রদ্ধার পাত্র ছিলেন। 87 বছর বয়সে উনি অগ্নিদগ্ধ হয়ে ওই যুগল মন্দিরের মধ্যেই প্রথমে আহত হন, পরবর্তীতে উনি পরলোক গমন করেন 2-3 দিন পর। এই জন্য তাকে নিয়ে যাওয়া হয়েছিল সুদূর কলকাতাতে চিকিৎসার জন্য। এছাড়া উনি মাত্র 9 বছর বয়সে আরংঘাটাতে এসেছিলেন। নিম্বার্ক গোত্রীয় উনি পূজারী, ব্রাহ্মণ। তো উনি 9 বছর বয়সে আসার পর থেকে উনি একটা দিনের জন্য আরংঘাটার বাইরে যাননি, তার এই জীবনের শেষ লগ্নটুকু বাদ দিলেন। দীর্ঘদিন তিনি আমাদের মহারাজ হিসেবেই মন্দিরে ছিলেন। আমাদের সমস্ত কিছু তাকে ঘিরে অনেক উন্মাদনা, অনেক কার্যকলাপ হয়েছে। পরবর্তীতে বর্তমানে যিনি আছেন শ্যামদাস মহন্ত, উনি আমি একটু বড় হওয়ার পরে ওনাকে দেখছি, খুব বেশি দিন আগেকার নয়, 7-8 বছর ধরে উনি মন্দিরের সেবাকর্মের সঙ্গে মহারাজ হিসেবে নিযুক্ত আছেন। তো ওনার থেকেও বেশ কিছু জিনিস শিখেছি, জেনেছি। সেটা অতীতে প্রায় 300 বছর আগে গঙ্গারাম দাস মহারাজ, উনি আমাদের ওখানে সিদ্ধ বকুল বলে একটা গাছ আছে, মন্দিরে ঢুকলে সামনে দেখতে পাওয়া যায়, ওইখানে উনি থাকতেন। উনি গোবিন্দজি, ওনার গোবিন্দ মানে যে কৃষ্ণ মূর্তিটা দেখতে পাওয়া যায় যুগল মন্দিরে গেলে, ওইটাকে নিয়ে উনি ওখানে পুজো দিতেন, ওটা নিয়েছিলেন। পরবর্তীতে একদিন উনি স্বপ্নাদেশ পান রাজা কৃষ্ণচন্দ্রের বাড়িতে ওনার রাধা আছে, সেটা আনতে হবে। তো সেই উদ্দেশ্যে উনি ওখানে যান। তো প্রথম অবস্থায় রাজার সঙ্গে দেখা হয় না। এভাবে 2-3 বার উনি চেষ্টা করেছেন, কিন্তু কিছুতেই রাজার সঙ্গে দেখা হয়নি। দারোয়ানেরা ফিরিয়ে দিয়েছেন। এরপর রাজা কৃষ্ণচন্দ্র নিজেই স্বপ্নাদেশ পান, তার বাড়িতেই কোনো একটা পরিত্যক্ত স্থানে রাধা আছেন এবং সেটা উনি খুঁজেও পান। তারপর উনি নদী পথে চূর্ণী বেয়ে উনি আরংঘাটার ওই অঞ্চলটাতে আসেন। তখন আরংঘাটার নাম ছিল না, কি নাম ছিল সেটা আমার সঠিক এই মুহূর্তে মনে পড়ছে না। তো ওইখানে এসে তখন গঙ্গারাম দাসের সঙ্গে উনি দেখা করেন, কথা হয়। গঙ্গারাম দাস বলেছিলেন যে এখানে মূর্তি করে রাখাই যায়, একটা মন্দির বানানোই যায়, কিন্তু তার ভবিষ্যৎ কি আছে। সেজন্য সে সময় প্রচুর বিপুল পরিমাণ জমি মন্দিরের হাতে দেওয়া হয়, মন্দিরের কাছে দেওয়া হয়, যাতে সেই জমিগুলোকে রক্ষণাবেক্ষণ করে প্রাপ্ত অর্থ দিয়ে যাতে গোবিন্দজির সেবা করা যায়। এবং এই উদ্দেশ্যেই উনি ওখানে মন্দির স্থাপনার পরিকল্পনা করেন। পরবর্তীতে যেটাকে আমরা জামাই ষষ্ঠী বলি, ওই জামাই ষষ্ঠীর দিন উনি ওনার রাধাকে নিজের সন্তান তুল্যভাবে মনে করে উনি রাধাকে নিয়ে এসে গোবিন্দজির পাশে প্রতিষ্ঠা করেন। মন্দিরের উদ্বোধন হয় এবং সেই উদ্দেশ্যে 1 মাস ধরে মেলা চলে। মেলারই আর এক বাংলা প্রতিশব্দ হচ্ছে আরং, আর সেই থেকেই আরংঘাটা নামের উৎপত্তি। যেটুকু আমি ওনাদের থেকে জানতে পেরেছি সেটুকুই আপনাদেরকে বললাম। দারুণ, আর খুব ভালো লাগছে। আমরা অনেকটা সময় দেখতে দেখতেই পার করে চলে এসেছি। আমরা আর একটা কবিতায় যাই, কবিতা শুনি। আচ্ছা, একটা কবিতা যেটা আমি ইদানিং সময়ে একটা লেখা, বিশেষ করে এটা
লকডাউন যখন চলছে আচ্ছা। সেই সময়টাতে, লকডাউন পিরিয়ডের সেই সময়। হ্যাঁ ওই সময়টাতে হঠাৎ করেই আমাদের খুবই পছন্দের, আমাদের অনস্ক্রিন MS ধোনি, সুশান্ত সিং রাজপুত, তার একটা তার জীবনের পরিসমাপ্তি ঘটে, বিতর্কিত যদিও সেই ঘটনাটা, আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না, কিন্তু সেই সময়ে যে শব্দগুলো পেপার খবরের কাগজে বা টিভি চ্যানেলে যেগুলো দেখতে পাওয়া যেত, শুনতে পাওয়া যেত, সেরকমই একটা শব্দ হচ্ছে অবসাদ বা ডিপ্রেশন। তো সেই সময় লেখা ওই অবসাদ নিয়েই, সেই সময় অনেককে শুনতে দেখা গিয়েছে বা শুনেছি, আমি সামনেও শুনেছি, খবরের কাগজে দেখেছি, যে ওই একটা সময় থাকে চরম সিদ্ধান্ত নেওয়ার আগে মনের মধ্যে একটা উথাল পাথাল হয়, সেই সময়টা যদি কাউকে কিছু বলে সেই ভাগাভাগি করে নেওয়া যায় অনুভূতিগুলো, তাহলে হয়তো এত চরম একটা সিদ্ধান্ত নিতে হয় না। এইরকম কিছু শব্দ শুনছিলাম, কথা শুনছিলাম, তো সেই অনুভূতিগুলোকে একত্রিত করে লেখা। একটু বলি, হয়তো থাকে অনেক কিছু মনের কথা বলার, সেদিন হয়তো কেউ থাকে না সে কথাগুলি শোনার। সত্যিই কি কোনোদিন শুনেছি নিজের কথা নিজেই? তবে আজ কি করে যা কিছু হচ্ছে সব কিছুর জন্য অন্যকে দোষ দিই? গতিময় দুনিয়ার সাথে তাল মিলিয়ে ব্যস্ত আজ সকলে, তবুও কোনোদিন কাউকে বলেছি কি নিজের মনের কথা খুলে? পিতামাতা যে চিন্তিত আজ কি হবে সন্তানের কেরিয়ার, সন্তানকে যে বানাতেই হবে ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার। বন্ধুরাও বন্ধুত্ব রাখে আজ শুধু সোশ্যাল মিডিয়ার কল্যাণে, শেষ কবে বন্ধুর সাথে আড্ডা দিয়েছি নেই কারো আজ মনে। ব্যস্ততার জগতে ব্যস্ত আজ আমরা সকলে, কারো হাতে নেই যে সময় কি করে কথা বলে। আমাদের সব সম্পর্কগুলো ঠুনকো হয়েছে আজ, বন্ধুত্ব ভালোবাসাকে পিছনে ফেলে এগিয়ে যাচ্ছে কাজ। গড়ার আগেই ভাঙছে স্বপ্ন, সম্পর্কগুলোও পচনশীল। কেন জানি না ভুলে গেছি আজ মানুষ যে মরণশীল। নিজেকে নিয়ে ব্যস্ত সবাই নিজের নিজের দুনিয়ায়, তাই অবসাদ ঘিরে ধরছে আর শান্তি খুঁজছে আত্মহত্যায়। একটু আগে যে প্রসঙ্গটা বলছিলাম অন্তমিল রেখে, এটারই একটা স্পর্ধা দেখিয়ে একটা ক্ষুদ্র প্রয়াস, অন্তমিল রেখে একটা কবিতা, যেটা ইচ্ছা ছিল বলেই ফেললাম। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। এই প্রসঙ্গে তোমার কাছে দুটো জিনিস জানার, অল্প কথায় সংকল্প। আমার মনে হয় তোমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ একটা কর্ম বা ভালো লাগার জায়গা সংকল্পটা হচ্ছে, আমার একটা সময় মনে হয়েছিল যে আজকে যারা স্কুলে পড়াশুনো করছে ছোট, তারাই আগামীর ভবিষ্যৎ, মানে আগামীর অভিভাবক। তো আগামীর যে অভিভাবক তারা কিন্তু এখন স্কুলে পড়াশুনো করছে, মানে যেটা কংসবধের ক্ষেত্রে একটা শব্দ শুনতে পাওয়া যেত, তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে, ঠিক ওইটার মতোই আগামী দিনের দেশ চালাবে যারা, আজকে তারা স্কুলে পড়াশোনা করছে। তো সমাজকে যদি বদল করতে হয়, তাহলে আজকে যারা স্কুলে পড়ছে তাদের মনে অন্যরকম কিছু শেখাতে হবে, বোঝাতে হবে, তাদের মনের মধ্যে একটা সমাজ কল্যাণমূলক পরিবেশ তৈরি করে দিতে হবে, যার প্রভাবে তারা ভবিষ্যতে এসে সমাজটা প্রত্যেকে বদল করার অঙ্গীকার নেবে। সমাজ বদল একজন দুজনকে দিয়ে কোনো দিনই সম্ভব নয়। তো এইটা মাথায় নিয়ে আমি তখন কিছু কিছু আমার উপলব্ধিগুলো, আমি আমার তৎকালীন, আমি গৃহশিক্ষকতার সঙ্গে যুক্ত আছি, তো আমি আমার তৎকালীন স্টুডেন্টদেরকে, ছাত্রছাত্রীদেরকে বলেছিলাম। তো তারা একটু রাজি হলো এবং তাদেরকে নিয়ে, এবং প্রাক্তন কিছু ছাত্রছাত্রীদেরকে জানাই, তাদেরকে নিয়েই শুরু হয় সংকল্প 2014 সালে। পরবর্তীতে যত আস্তে আস্তে আমরা কিছু না কিছু কার্যকলাপ বাড়াতে থেকেছি, মানুষের সাহায্য বেশি এসছে, বাহবা পেয়েছি। আর বাহবা এমন একটা জিনিস যেটা ধুলো থেকে আকাশে তুলে দিতে পারে। তো সেইগুলোকে পাথেয় করে আগামীতে আমার বেশ কয়েকজন বন্ধু এবং সমাজের সর্বস্তরের বেশ কিছু মানুষজন ভিন্ন ভিন্ন সময়ে আমাদের পাশে থেকেছেন, সহযোগিতা করেছেন। আমাদের বেশ কিছু উদ্যোগ যেগুলো তারা সফল করেছেন, এবং সেগুলোকে কেন্দ্র করেই দেখা গিয়েছে যে আমরা অনেককে একত্রিত করে অনেক মানুষের মধ্যে আমাদের সমাজ কল্যাণমূলক ভাবধারা, শিক্ষা, সংস্কৃতি, পাশাপাশি জনসেবা, এই
তিনটে দিকে আমাদের কার্যকলাপ থাকে। দুস্থ ছাত্রছাত্রীদেরকে বই দেওয়া, একদম প্রান্তিক মানুষগুলোর কাছে পৌঁছে গিয়ে একবেলার খাবার দেওয়া, শীতে কষ্ট পাওয়া মানুষগুলোর কাছে শীতবস্ত্র পৌঁছে দেওয়া, এই নানা রকম কার্যকলাপের পরও সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে 25শে বৈশাখে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানের আয়োজন করা, ইংরেজি বছরের শেষ রবিবার একটা প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা, দুর্গাপুজো কালী পুজোর ঠিক মাঝখানে একদম প্রথম থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে নিয়ে তাদের বছরের শেষ তৃতীয় বার্ষিক পরীক্ষার ঠিক প্রাককালে তাদেরকে একটা পরীক্ষা আয়োজন করা, এইগুলোর মধ্যে দিয়ে আমরা সংকল্পের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি। আমি সংকল্পের অনুষ্ঠানে গেছি এবং খুব ভালো লেগেছে। আর এই অঞ্চলে সংকল্পের মতো সংগঠন খুব কম আছে যারা কোনোভাবেই রাজনৈতিক প্রভাবের সঙ্গে যুক্ত নয়। তাদের সেই সব বিষয়ের মধ্যে সংকল্প এমন একটি সংস্থা যেখানে সব কিছু হয়েছে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ছোট্ট একটা কবিতা শুনে আমরা তারপর অনুষ্ঠান থেকে বিদায় নেব। আচ্ছা, তো এইটাতে একদম শেষ যেহেতু, তো আমি এইটা উৎসর্গ করছি, ডেডিকেট করছি আমার স্ত্রী সঙ্গীতা সরকার বিশ্বাসকে, আপনারই প্রাক্তন ছাত্রী। কবিতা ইচ্ছে। এখনো প্রেমিক হওয়ার ইচ্ছে জাগে, ফিরে যেতে ইচ্ছা করে সেই স্কুল কলেজের দিনগুলোতে। ইচ্ছেরা আজও বাঁধন ছাড়া হতে চায়, কিন্তু হতে পারে কি? না, পারে না, পারে না, সত্যিই পারে না। ইচ্ছেরা যে বাধা পায় তোমার কাছে, কারণ স্কুল কলেজের দিনগুলোতে তুমি ছিলে না যে। আমার জীবনে যখন তোমার আগমন, তখন আমি বেশ পরিণত, এলাকায় পরিচিতিটাও ছিল বেশ, তাই লোকলাজে ইচ্ছেগুলোকে ঘুম পাড়িয়ে রাখতে হতো। তখন আচরণের সামান্যতম অস্বাভাবিকতা নিয়ে আসতো লাজুকতার ছোঁয়া। এখন তুমি ভাবছো আমি আদেও কি লজ্জা পেতাম? লজ্জার আমি, এটা দুই বিপরীত মেরু। তবুও বলছি, হ্যাঁ, লজ্জা পেতাম, সত্যিই লজ্জা পেতাম, বিশ্বাস করো খুব লজ্জা পেতাম। সেজন্যই তো মনের সকল অনুভূতি আর বাঁধন ছাড়া ইচ্ছেগুলোকে আজ দমিয়ে রাখতে হয়। তখনও দমিয়ে রাখতে হতো লোক লাজে। বারবার মনে উকি দিত একটাই প্রশ্ন, এই রোমান্টিকতা আমায় কি সাজে, আদৌ সাজে? আর তখনই লজ্জারা ঘিরে ধরত, প্রেমিক সত্তাকে লুকিয়ে রাখতে হতো। জানি সেদিনও তোমার নজরে আমি ছিলাম একেবারেই আনরোমান্টিক, ছিলাম বললে ভুল হবে, আজও হয়তো আছি ওই একই অবস্থানে। লাজুকতা পরিণত হয়েছে আনরোমান্টিকতায়। বিশ্বাস করো, আজও সাত জাগে তোমায় আদর করে বাবু পুচু সোনা বলে ডাকতে। আজও সাত জাগে সে, আজও বাদ সাধে সেই লাজুকতা। মাঝে মাঝে আনন্দে আবেগে আজও ইচ্ছেরা উকি দেয় মনের কোণে, কানে কানে বলে যায়। আর তখনই ইচ্ছে হয় আবার প্রেমিক হওয়ার। হ্যাঁ, ঠিকই শুনছো, এখনো মাঝে মাঝে ইচ্ছে হয় প্রেমিক হওয়ার। দূরভাবে কাটলো, অনেক বন্ধুরা সঙ্গে ছিলেন, প্রত্যেকেই সঙ্গে থাকবেন। আমরা আজকের মতো বিদায় নেব। নমস্কার।